হরেক রকমের হাড় হিম করা ভৌতিক গল্পগুলি শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গপ্পখোর। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গপ্পখোরের পর্দায় আমি চলে এসেছি সুদর্শন আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে। আমাদের আজকের এই গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে এখানেই গল্পটি স্কিপ করতে পারেন। আজ আপনাকে শোনাবো একটু ভিন্ন ধরনের এক ভয়ের গল্প, যে গল্পের চরিত্ররা একসময় পৌঁছে গিয়েছিল এক ভয়ানক আর চরম পাপের সীমার ঊর্ধ্বে। সেই পাপ ছিল যতটাই ভয়ানক ভয়ঙ্কর, ততটাই ভয়ঙ্কর ছিল ওই পাপের ফল। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভালো লাগবে। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের অলৌকিক গল্পের সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্য বিরচিত কাহিনী ঝড় জলের রাতে আতঙ্ক। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছি আমি সুদর্শন। আমার সঙ্গে আজ বিভিন্ন কণ্ঠে থাকছে তনুশ্রী, সুপমা এবং শান্তনু। শুরু হচ্ছে ঝড় জলের রাতে আতঙ্ক। খুব ভালো হয়েছে শঙ্কর, তুমি শহরে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ পেয়ে গেছো। হ্যাঁ বাবা, সবই আপনার আশীর্বাদে। আপনি সাহায্য না করলে কি আর সম্ভব হতো বলুন? আমি গ্রামের মোড়ল, জমিদারের তহবিল থেকে যা এসেছে এতকাল জমিয়েছি। তোমার আর তোমার বোনের মুখের দিকে তাকিয়েই তো বেঁচে থাকা। আমার আর কি আছে? তোমাদের মা মারা যাওয়ার পর থেকে তো আমাকেই তোমাদের কোলে পিঠে করে মানুষ করতে হয়েছে। ফলে একাধারে বাবার ভূমিকা পালন করেছি, আবার আরেকদিকে মায়ের। এই দায়িত্বের কি কোনো শেষ আছে নাকি? বেশ বাবা, আমি আপনার এই ঋণ পরিশোধের চেষ্টা করব, যেভাবেই হোক চেষ্টা করবই, যাতে এর পরের থেকে আপনি বিশ্রাম নিতে পারেন আর আমি এই সংসারের দায়িত্ব সামলাতে পারি। আমি সচেষ্ট থাকব বাবা। শঙ্করের কথা শুনে দিলীপবাবু খুবই খুশি হলেন। এরপরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে শাবাশিও দিলেন। এমন সময় বাইরে থেকে সাইকেলের বেলের শব্দ হতে দিলীপবাবু বলে উঠলেন, ওই এসে গিয়েছে তোমার জীবন নাশের উপক্রম। যাও, ওনাদের মজলিসে সামিল হও আর কি। শঙ্কর হেসে ঘরের বাইরে এসে দেখে বিকাশ হাজির হয়েছে। বিকাশ তাকে দেখে বলল, এই শঙ্কর, তুই সেই থেকে বাড়িতে বসে বসে খালি ডাক্তারির পড়াশোনাই করে যাচ্ছিস। তোর কি নিজের জীবন বলতে কিছুই নেই? আরে বাবা, এই বয়সেই তো ফুর্তি করবি। আমাদের সাথে চল, তোকে আজকে এমন কিছুর সাথে আলাপ করাবো যেটা তুই কোনোদিনও কল্পনা করতে পারবি না। আরে চল না, চল। বিকাশের কথার খেলাপ করতে পারল না শঙ্কর। বিকাশ তার ছোটবেলাকার বন্ধু বলে কথা। বিকাশের সাইকেলের পিছনে চেপে সে চলল নদীর ঘাটের দিকে। নদীর ঘাটে পৌঁছেই দেখল সন্ধে ঘনিয়ে এসেছে। এমন সময় বিকাশ বলে উঠল, তা মেয়েদের সাথে ফুর্তি করতে যাবি? এখানে তো কোনোভাবেই সম্ভব হবে না। তবে একটা জায়গা আছে যেখানে ফুর্তি করলে কেউ কিচ্ছু বলবে না। আমি জানি সেই জায়গাটা। সেই জায়গার খোঁজ কেবল সুশান্তর কাছেই ছিল। ও না জানলে আমি কোনোদিনও জানতেই পারতাম না যে সেখানে এমন জিনিসও মেলে। শঙ্কর বলল, কি ব্যাপার বলতো বিকাশ? তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? কারণ সুশান্ত কোনোদিনও সুবুদ্ধি দিতে পারে না। যতবারই ওর কথা শুনেছি ততবারই খারাপ কিছুই ঘটেছে। সেদিনকে তো টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চৌধুরী বাড়ির ছেলে হয়েও বাপের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও যে কেন তাকে অন্য লোকের সিন্দুকের দিকে হাত বাড়াতে হয় কে জানে। আসলে স্বভাবটাই এরকম, ওই কারণেই এসব করে থাকে। আরে তুই চল না, এত ঘাবড়াচ্ছিস কেন? এবারে ফুর্তি আর সুখ দুটোই একসাথে পাবো। আমাদেরকে তো কোনো মেয়েই ভাও দেয় না। যে যার মরদকে সঙ্গে নিয়ে ঘুরে চলেছে। কাজেই আমাদের উত্তেজনা প্রশমনের উপায় এবার আমাদেরকেই খুঁজে বার করতে হবে, না হলে আর কোনো গতি নেই, বুঝলি? বেশ, ঠিক আছে, যেতে পারি, তবে একটা শর্তে। বল আগে, সেটা মানবি? আরে বাবা, কি এমন শর্ত? বলি না, এতে এত ভাবার কি আছে? এতে কারুর ক্ষতি হবে না?
মরা মানুষের আবার ক্ষতি হবে কি রে? এসবের ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না, বরং মজাও নেওয়া হয়ে যায় আর সেই সঙ্গে ফুর্তিও। শঙ্কর বিকাশের কোনো কথা আন্দাজ করতে পারল না। পুনরায় ওর সাইকেলের পিছনে চেপে বসল। এরপরে ওরা রওনা দিল গ্রামীণ হাসপাতালের দিকে। হাসপাতালের পিছনের দিকটাতেই ছিল লাশ কাটা ঘর। সাধারণত বেওয়ারিশ লাশগুলোকে ওইখানেই রাখা হতো। কাটা ছেঁড়া করা হয়ে গেলে পুড়িয়ে দেওয়া হতো। লাশ কাটা ঘরের সামনে এসে সাইকেলটা দাঁড়াতেই শঙ্করের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এই বিকাশ, এ তুই কোথায় নিয়ে এসেছিস? না, এটা আবার ফুর্তির কোনো জায়গা হলো নাকি? এখানে মরাদের ভিড়ে কি করব আমরা? এই চল বলছি এখান থেকে। কিরে? আরে থাম তো, দুদিন বাদে ডাক্তারি পড়তে কলকাতায় যাবি, তখন তো মরা কাটতেও হবে আর কত কিছুই না করতে হবে। তাহলে এখন এত ভয় পাচ্ছিস কেন? ব্যাপারটা তো একই, আমাদের দরকার বডি। মৃত নাকি জীবিত সেটা দেখার কি আছে? আরে বাবা আয় তো। মানেটা কি? মরাদের শরীরে কত রকমের জার্মস থাকে বুঝতে পারছিস? তুই কি ইয়ার কি মারছিস নাকি আমার সাথে? আমি ওই ঘরে যাব না। ওখানে রীতিমতো নিয়ম কানুন মেনে তারপরে যেতে হয়। কাটাকুটির কাজ হয়ে গেলেই বেরিয়ে যেতে হয়। বিষাক্ত গ্যাস থাকে ওখানে। মরা পচা ওই গন্ধের মধ্যে কি ফুর্তি করবি তুই? গায়ে একেবারে গুলিয়ে উঠবে। আমি ওখানে যাব না, কিছুতেই যাব না। তুই যা, আমাকে এসবের মধ্যে একদম জড়ানোর চেষ্টা করবি না। আমার দিব্যি, এখনো যাবি না বল? শঙ্কর বিকাশের দিব্যির মান না রেখে পারল না। চিরকাল সে কোনো খারাপ কাজ করবার সময় যে কেন নিজের দিব্যি খেত তা বুঝে ওঠা শঙ্করের পক্ষে সম্ভব হতো না। সে বিকাশের কথা রাখতেই ওই লাশ কাটা ঘরের দিকে এগিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল তখন সন্ধে 6:30 বাজে। গ্রামের লাশ কাটা ঘরের ক্ষেত্রে এই সময়টায় রাতের নিস্তব্ধতার মতন। ওই স্থানে সেভাবে কেউই যায় না। নিষ্প্রয়োজনে যদি কেউ সেখানে যায় তাহলে ভয়েতে এমনিও তখন আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। ওরা দুজন ঘরের ভিতরে চুপিসারে প্রবেশ করল। তারপরে ধীরে ধীরে বড় দরজাটি পেরিয়ে একটি হল ঘরের দিকে এগিয়ে যেতে শুরু করল, যার একদিকে লেখা ছিল পুরুষ আর একদিকে মহিলা। বিকাশের নজরটা হঠাৎ করেই মহিলাদের ঘরের দিকে স্থির হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েই যেন ওর জিভ থেকে একেবারে লালা ঝরতে শুরু করে দিল। সেটি দেখা মাত্রই শঙ্কর তাকে বলে উঠল, তোর মাথা ঠিক আছে তো বিকাশ? মরা দেখে যে কারুর চোখ একেবারে চড়ক গাছ হয়ে যেতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, গন্ধে রীতিমতো গা গুলিয়ে উঠছে। শহরের মর্গেই দাঁড়ানো যায় না, আর এটা তো গ্রামীণ মর্গ। এখানে না আছে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আর না আছে হাইজিন। একবার যদি হাসপাতালের কারুর নজরে পড়ে যাই আমরা তাহলে কিন্তু আর রক্ষে নেই। তোকে তো কেউ কিছু করবে না, কিন্তু আমাকে তো সকলেই চেনে, আর আমি তো এই গ্রামের মোড়লের একমাত্র ছেলে। ফলে সবটা আমার বাবাকে লাগিয়ে দেবে। বাবার কানে ব্যাপারটা পৌঁছলে বুঝতে পারছিস কি হবে? চল চল, এখন এখান থেকে পালিয়ে যাওয়াই উচিত। এইসব করতে যাস না বিকাশ, হিতে বিপরীত হয়ে যাবে। বিপদ যে কিভাবে দরজায় কড়া নাড়তে নাড়তে চলে আসে কেউ বলতে পারে না। শঙ্করের কথা কানেই নিল না বিকাশ। শরীর পাওয়ার এক অদম্য লোলুপতা প্রকাশ পেতে লাগলো তাঁর চোখে মুখে। এরপরে সে দরজার হুড়কো সরিয়ে ভিতরে প্রবেশ করল। তারপর শঙ্করের হাত ধরে এগিয়ে যেতে লাগলো মরার দিকে। দেখল মেয়েদের ঘরে কেবলমাত্র 2টি বডি রয়েছে, আর পুরো ঘরটাই খালি পড়ে রয়েছে। তার মধ্যে একজনের মুখটা সাদা কাপড়ে ঢাকা ছিল না। তার মুখের দিকে তাকিয়েই বিকাশ বলে উঠল, দেখ, একদম ফ্রেশ, আজকেই এনে রেখেছে মনে হচ্ছে। ওফ, কি দেখতে! মরে যাওয়ার এত ঘন্টা পরেও যদি কাউকে এত অসাধারণ দেখতে লাগে তাহলে জীবিত অবস্থায় সে কি ছিল একবার ভাবতে পারছিস? এইসব মেয়ে যে কেন আমাদের হাতে আসে না ভগবান জানে। এইসব মেয়ে আমাদের হাতে এলে তো আমরা বেঁচে যেতাম, তখন চুটিয়ে মস্তি করে নিতাম। আর নে নে নে, এই প্যান্টের চেনটা এবার খোল,
নাকি এখন এইভাবে দাঁড়িয়ে থাকবি? তুই যদি কিছু নাও করিস আমি কিন্তু করব। আমি আজকে নিজের উত্তেজনা না মিটিয়ে কিন্তু এখান থেকে কোথাও যাচ্ছি না। শঙ্কর তার ঠাকুমার কথা খুবই মানত। তার ঠাকুমা একবার তাকে বলেছিলেন, সব সময়ে মরার শরীর ছুঁয়ে কাউকে না কাউকে বসে থাকতে হয়, আর আর যদি সেটা না করা হয় তাহলে সেই শরীরে কোনো প্রেত বা পিশাচ প্রবেশ করে যায়। এই কথাটি মনে পড়তেই শঙ্কর বলে উঠল, বিকাশ, যাস না। এই দেহটা এতক্ষণ ধরে এভাবে পড়ে রয়েছে, এর মধ্যে প্রেত বা পিশাচ প্রবেশ করে যেতে পারে। এই শরীর স্পর্শ করাটা একেবারেই ঠিক হবে না। একে কে কিভাবে মেরেছিল সে তো তুই জানিস না। একজনের মৃত্যুর উপর তার শান্তি পাওয়ার বিষয়টিও কিন্তু নির্ভর করে থাকে। যে যত কষ্ট পেয়ে মরেছে সে কিন্তু মৃত্যুর পরে ততটাই ভয়ঙ্করভাবে নিজেকে ধরা দেয়। আমি আত্মায় বিশ্বাস করি বিকাশ। আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি, এত বড় বিপদকে ডেকে আনিস না। মেয়েটা মরে গেলে কি হবে? তুই যে কাজটা করতে যাচ্ছিস জেনে রাখিস চরম অপরাধ। তুই মেয়েটির ইজ্জত নিতে চাইছিস। বেঁচে থাকলে কি কোনো মেয়ে তোকে তার শরীর এভাবে অবলীলায় স্পর্শ করতে দিত? কোনোদিনও না, কোনোভাবেই না। ও মৃত বলে কি ওর ওটা শরীর নয়? ওর ইজ্জতটার কি কোনো মূল্য নেই? আছে, আমি এগুলো মানি। দয়া করে এই ঘৃণ্য কাজটা করিস না। বিকাশ শঙ্করের কথা শুনে বলল, ওরে মহাজ্ঞানী মানুষ আমার, এদিকে নাকি সে ডাক্তারি পড়তে যাচ্ছে। এদিকে ডাক্তারের ভূতে প্রেতে এত ভয়, সে তাহলে কিভাবে ডাক্তারি পড়বে শুনি? ব্যাপারটা একবার নিজেই ভেবে দেখিস শঙ্কর। যদি প্রকৃত পুরুষ মানুষ হয়ে থাকিস তাহলে এই কাজে তুই আমাকে আজ বাধা দিবি না। আর সেই সঙ্গে তুই নিজেও আজকে আমার সাথে এই বিষয়টা উপভোগ করবি। বিকাশের মাথায় যেন উত্তেজনার রক্ত চেপে বসেছিল। সে শঙ্করের কোনো কথারই কোনো তোয়াক্কা করল না। এরপরে এগিয়ে গেল সেই লাশের দিকে। এমন সময় বাইরে মেঘ গর্জে উঠল। ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিল। সঙ্গে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টিপাত। হঠাৎ করেই আবহাওয়ার এই পরিবর্তন যেন অশনির কোনো বার্তাকে বহন করে আনছে। ঘরের ভেতর একটা পুরনো দিনের হলুদ বাল্ব মিটমিট করে জ্বলছিল। ঝড়ের হাওয়ার রেশে জানলাটা খুলে গেল। বাইরের হাওয়ার প্রভাবে ওই বাল্বটি দুলতে শুরু করল। মেয়েটির নগ্ন শরীরটির দিকে তাকিয়ে বিকাশের জিভ দিয়ে লালা ঝরতে শুরু করল। সে এগিয়ে গেল সেই দিকে। তারপরে নিজের প্যান্টের চেনটি খুলে ফেলল। ফাঁক করল মেয়েটির পা দুটি। তারপর নিজের মুখটা নিয়ে গেল সেই দিকে। মেয়েটির পা দুটিকে নিজের জিভ দিয়ে চাটতে শুরু করল বিকাশ। কাম ভাবনার উন্মাদনায় সে যেন আর মানুষ রইল না, যেন কোনো জীবন্তের সাথেই সঙ্গমে লিপ্ত হচ্ছে সে। মৃতের সাথে পরিতৃপ্তির সুখ নিতে থাকল বিকাশ। পাশে যে তার বন্ধু দাঁড়িয়ে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই রইল না। ধীরে ধীরে বিকাশ নিজের শরীর থেকে একটি একটি করে বস্ত্র খুলে মাটিতে ফেলতে শুরু করল। জারি রইল দুই নগ্ন শরীরের উন্মত্ততা। শঙ্করের চোখের সামনে ওই মেয়েটিকে যথেচ্ছভাবে ভোগ করতে লাগলো বিকাশ। তার মুখ থেকে তৃপ্তির শীতকার বেরিয়ে আসতে লাগলো। সহবাসের সুখ ভোগের চরম সীমায় পৌঁছল বিকাশ। আধ ঘন্টারও বেশি সময় ধরে এই নোংরা খেলায় মেতে রইল বিকাশ। শঙ্করের গাটা গুলিয়ে উঠতে শুরু করল। সে দু একবার বমিও করে ফেলল। ওই মেয়েটির শরীরের সর্বত্র চুম্বন করতে লাগলো সে। কোনো অঙ্গই বাদ পড়ল না, অথচ মরাটি নিস্তেজ হয়ে পড়ে রইল। এক মৃত শরীরকেও তাতাতে ছাড়ল না বিকাশ। কে রে, কথা বল, বলছিস না কেন? আজ তো তোকে চরম তৃপ্তি দিচ্ছি, এখন তোর মুখ থেকে শীতকারের শব্দ ভেসে আসছে না কেন? তোর উত্তেজনা বাড়ছে না কেন?
দুটো হাত দিয়ে জড়িয়ে ধরছিস না কেন আমাকে? এই লম্বা লম্বা নখের সাহায্যে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করছিস না কেন তুই? কিরে, ভালো লাগছে না? হ্যাঁ, আরো জোরে করতে বলছিস কি? বেশ বেশ, তাই হবে। নে নে নে, কত সুখ চাস, নে। আজকে আমি তোকে উজাড় করে দেব। তোর আর আমার মধ্যে কোনো বাঁধন থাকবে না। কি শান্তি। শঙ্কর আবারও বমি করে ফেলল। বিকাশ হাঁপিয়ে তার নগ্ন শরীরটাকে নিয়ে এসেই শঙ্করের সামনে দাঁড়ালো। বিকাশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না শঙ্কর। এরপরে বিকাশ বলল, এবারে তোর পালা শঙ্কর। তুই যদি আজকে এই কাজ আমাকে করে না দেখাতে পারিস, তাহলে বুঝবো তুই একটা নপুংসক। তোর দ্বারা কিছুই হবে না, কিছু না। বন্ধুদেরকে এই কথা বললে তখন তোর মান থাকবে তো? তুই তখন এদেরকে জবাব দিতে পারবি তো? কিরে, বল বল। শঙ্কর কাঁপতে কাঁপতে বলল, বিকাশ, এই কাজ করতে বাধ্য করিস না আমাকে। একটা মেয়ের শরীর জীবিত হোক বা মৃত, তাকে তার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করা একেবারেই উচিত নয়। আমরা আগুন নিয়ে খেলছি। এমনিতেই এটা বেওয়ারিশ লাশ, কিভাবে মারা গেছে কেউ জানি না। এর শরীরে যদি কোনো বিদেহী আত্মা বা পিশাচ প্রবেশ করে যায় তাহলে প্রেতে পরিণত হবে। এই শরীরটাকে না পোড়ালে এর আত্মার মুক্তি ঘটবে না। বিকাশ, আমার কথা শোন, এই কাজ করতে বলিস না আমাকে ভাই, তোর দুটো পায়ে পড়ি। বিকাশ জামা কাপড়গুলো কুড়িয়ে একটা একটা করে পরতে শুরু করলো। তারপরে বলল, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই আগে নিজের তৃপ্তি মেটা, তারপরে ওই লাশটাকে কিভাবে ঠিকানায় পাঠাতে হবে আমি বুঝে নেব। এমনিতেই বেওয়ারিশ একটা লাশ, একে কুচি কুচি করে কেটে গ্রামের ডোবায় ফেলে দিলে কে খোঁজ নিতে আসবে রে? আর রইল বাকি ভূতের ভয়, তাহলে মরা কি জ্যান্ত হয়ে উঠবে নাকি? এসব তুই বিশ্বাস করিস? আমি করি না। এই যে আমি এতক্ষণ ধরে পূর্তি লুটে এলাম, মরা কি আমাকে জড়িয়ে ধরেছে নাকি আমার গলাটা টিপে ধরেছে? আর এইসব ভুলভাল চিন্তা না করে চুটিয়ে মস্তি করে নে দেখি। এমন সুযোগ কিন্তু এরপরে আর কোথাও পাবি না বলে দিলাম। শহরে গিয়ে প্রেম করলেও কিন্তু মেয়েরা এত সহজে তোকে শরীরের সুখ ভোগ করতে দেবে না। তাই যখন এই সুযোগ পেয়েছিস তখন ভালো করে উপভোগ করে ফেল দেখি। যা 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 যা, এগিয়ে যা। তুই যদি আজকে আমার কথা না শুনিস তাহলে কিন্তু বন্ধুদের সামনে তোর আর মুখ রক্ষা হবে না শঙ্কর, এটা মনে রাখিস। বাইরে তখন প্রচণ্ড জোরে ঝড় উঠেছিল। ঝোড়ো হাওয়ার দাপটে বিকাশের কথাগুলো ঠিকভাবে শুনতেও পাচ্ছিল না শঙ্কর। বিকাশ তাকে উত্তেজিত করার কারণেই সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এরপরে সেও সেই ভুল পথেই পা দিল, সেই ভুল পথটিকেই অবলম্বন করল। মেয়েটির সাথে সহবাসে লিপ্ত হল শঙ্কর। জীবনে প্রথমবার কোনো মেয়ের নগ্ন শরীরটিকে সে এত কাছ থেকে দেখতে পেয়েছিল। সেই নগ্ন শরীরের স্পর্শ লাভ করতে সক্ষম হয়েছিল সে। যথেচ্ছভাবে সেই শরীরটিকে উপভোগ করতে শুরু করল শঙ্কর। তখন তারও মাথায় উত্তেজনার ভূত চেপে গিয়েছিল। নিজের কাম ভাবের উন্মাদনায় নিজেকেই হারিয়ে ফেলল সে। এমন সময় হঠাৎ করেই খুলে গেল সেই মৃত মেয়েটির চোখ। সম্বিত ফিরতেই শঙ্করের চোখটিও স্থির হয়ে গেল। সে দেখল ওই মৃত মেয়েটি তাকিয়ে রয়েছে তাঁর দিকে। মেয়েটির চোখের মণি দুটি একেবারে সাদা হয়ে গিয়েছে। ঘোলাটে ওই দৃষ্টির মধ্যে আগামীর মৃত্যু সংকেত যেন স্পষ্টভাবে নিজের বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছিল। শঙ্কর ওই মৃত মেয়েটির দু পায়ের ফাঁক থেকে নিজের নগ্ন শরীরটিকে উঠিয়ে নিতে যাবে, এমন সময় মেয়েটি তাঁর ডান হাতটি দিয়ে সজোরে চেপে ধরল শঙ্করের গলাটা।
শঙ্করের দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। সে দেখল মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছে। কি বিকট সেই হাসি! শঙ্কর অজান্তেই চিৎকার করতে শুরু করলো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। বিকাশ, 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 বাঁচা, বাঁচা আমাকে, বাঁচা। বিকাশ দৌড়ে এসে শঙ্করকে ওই মরা শরীরের উপর থেকে সরিয়ে নিল। আরে বাবা, আরে কি হয়েছে? জোরে জোরে হাঁপাতে শুরু করলো শঙ্কর। আরে বাবা, মরার শরীরে ওরম একটু আদ্রু হয়। ও শরীরটা তো শিথিল হয়ে পড়ে রয়েছে। কতক্ষণ ধরে শরীরে কোনো সার নেই বলতো? এই অবস্থায় এত ঝাঁকুনি নাড়ানাড়ি পড়েছে, তাই পেশিগুলো সচল হয়ে গিয়েছে। ওই কারণেই চোখটা খুলে গেছে আর হাতটা ওভাবে উঠে গেছে। আর আর হাসিটা, সেটাও কি মিথ্যে? ওর হাতটা এমনি এমনি ওঠেনি বিকাশ। ওর ওর হাত দিয়ে আমার গলাটা টিপে ধরেছিল। আজকে তুই না থাকলেও আমাকে গলা টিপেই শেষ করে ফেলতো। আর সেই হাসি, ওই হাসি একেবারে শয়তানের হাসি। আমার আমার তোর কথা শুনে এই কাজটা করা একেবারেই ঠিক হয়নি বিকাশ, একেবারেই ঠিক হয়নি। আমি তোকে বলেছিলাম মৃতদেহের মধ্যে পিশাচের প্রবেশ ঘটে। পিশাচ সেই সব কাজ করতে পারে যা তুই কোনোদিনও কল্পনাও করতে পারবি না। আমি তোকে বলছি, ওই কাজ পিশাচই করিয়েছে। ওই মরা এখন জ্যান্ত। এই দেখ না, ওর হাতটা পাশে ওইভাবেই পড়ে রয়েছে, কোনো সার নেই। আর এই দেখ দেখ, চোখ দুটোকে আমি এই হাত দিয়ে বন্ধ করে দিলাম। এখন দেখ, সবকিছু আবার আগের মতোই হয়ে গেছে। কোথাও কোনো অসুবিধে লক্ষ্য করছিস কি? কাজেই বোকার মতো এগুলো নিয়ে চিন্তা করিস না। তুই তো আমাকে বলেছিলিস কি যেন একটা কথা, আরে বাবা, ডাক্তারি শাস্ত্রে খুব ইউজ হয়। হ্যাঁ, রিগার মর্টিস, মৃত্যুর পরেও বেশি সচেতন থাকে, তাই এমনটা ঘটেছে। আর যদি আমার কথাই বলি তাহলে বলবো, ওর শরীর আজকে যা পেয়েছে তা উপভোগ করেছে। তা জীবন্ত লোকের শরীরকেই একেবারে জাগিয়ে উত্তেজনার শীর্ষে পৌঁছে দেবে। আর এ তো যেখানে মৃত, মৃত হয়েও হয়তো সেই উত্তেজনার আস্বাদ অনুভব করতে পেরেছে। হ্যাঁ, আরও পাওয়ার আশাতেই বোধহয় তোকে জাপটে ধরতে চাইছিল, যাতে তুই ওকে আরও সুখ দিতে পারিস, ওকে আরও তৃপ্ত করতে পারিস। হয়তো এই তৃপ্তির আশাতেই শেষ হয়েছিল মেয়েটা। উফ, কি লাস্যময় চেহারা, কি সুন্দর শরীরের গঠন। এখানকার বলে তো মনেও হয় না। যেখানকারই হোক না কেন, বেঁচে থাকলে একে কিছুতেই আমরা নাগালে পেতে পারতাম না শঙ্কর। বেঁচে নেই বলেই এইভাবে নিজের মতো করে যতক্ষণ খুশি সহবাস করে নিজেদের চাহিদা মেটাতে পেরেছি দুজনে, জেনে রাখিস। আমনে নে, চল চল, এবার আমাদেরকে কাজটা সেরে ফেলতে হবে। শঙ্কর কাঁপতে কাঁপতে বলল, কি কি কাজ? আমি আবার কি করব? আমার আর কিছু ভালো লাগছে না। আমি 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 এখান থেকে যেতে চাই। আরে বড্ড ভুল হয়ে যাবে রে। মেয়েটির পরীক্ষা হয়েছে কিনা তাও তো জানি না। বডি পরীক্ষার পরে যদি আমার শরীরের কোনো কিছু ওর শরীরে পায়, কিংবা ওকে রেপ করা হয়েছে সেসব যদি ধরা পড়ে, তখন কেলেঙ্কারি হয়ে যাবে। আমাদেরকে টেনে নিয়ে যাবে পুলিশে। এসবের প্রমাণ রেখে দিলে একেবারেই চলবে না। যে করেই হোক প্রমাণগুলোকে আগে লোপাট করতে হবে, এই বডিটাকে লোপাট করে দিতে হবে। বিকাশের কথা শুনে শঙ্কর থতমত হয়ে বলল, বডি লোপাট করতে হবে মানে? কি বলতে চাইছিস তুই? এই বডিটাকে কেটে ফেলতে হবে, একেবারে কুচি কুচি করে কেটে ডোবার মধ্যে ফেলে দেব। ওই দেখ, ওইদিকে একটা করাত রাখা রয়েছে, ওই দিয়েই বাঁশি মরা কাটে। আসলে এত শক্ত হয়ে যায় হাড়গুলো যে কাটতেই চায় না। আর ওই দেখ, একটা বস্তা পড়ে রয়েছে। এগুলো জেনে রাখিস, ভগবান নিজেই বন্দোবস্ত করে রেখেছে যাতে আমরা কাজ সেরে হাত মুখ ধুয়ে বাড়ি ফিরতে পারি। ফলে আর কোনো সমস্যাই থাকবে না। গ্রামের লাশ কাটা ঘর থেকে একটা মরা কোথায় গায়েব হয়ে গেছে, আমার মনে হয় না এই বিষয়টাকে নিয়ে কেউই সেভাবে মাথা ঘামাবে। কি বলিস? আপনি নে, চল এবার এই কাজটা এবারে সেরে ফেলি আমরা।
ততক্ষণে বাইরে বৃষ্টিটা ধরে এসেছে। বিকাশের কথা মতো কাজগুলো করতে শুরু করলো শঙ্কর। বিকাশ বলল, আমি মরাটাকে ধরছি, আর তুই ওর শরীরটাকে টুকরো টুকরো করে কাট। দেখিস হাত যেন না কাঁপে। জেনে রাখিস এই কাজ করতে না পারলে কিন্তু খুব মুশকিল। কিন্তু কাটলে তো রক্ত পড়বে, সেগুলো মুছবে কে? মরাটা অনেকক্ষণের, এই শরীরটাকে কাটলে আর কি রক্ত বেরোবে? যেটুকু যা বেরোবে বেরোগে, কে দেখতে যাচ্ছে? লাশ কাটা ঘর ফাঁকা পড়ে থাকে, লোকে রক্ত দেখলে ভাববে জঙ্গলের কোনো হিংস্র জন্তু এসে লাশটাকে কামড়ে খেয়ে গেছে, আর তা না হলে মুখে করে নিয়ে গেছে। এমনিতেই গ্রাম অঞ্চল, আর গ্রামের লোকেদের কি আর অত বুদ্ধি বিবেচনা আছে নাকি? আমাদের দিকে যদি কেউ সন্দেহের আঙুল তোলে, তাহলে একটাই কথা বলবো, হয়তো কোনো জন্তু এসে টেনে নিয়ে গেছে। তবে আগের কাজটা আগে কর, আর যদি খুব বেশি রক্ত পড়ে তাহলে আমার কাছে রুমাল আছে, ওই দিয়ে আমি যতটা মুছতে পারি মোছার ব্যবস্থা করে দেব। নে নে, তুই করাত চালা। শঙ্কর বিকাশের কথা মতন ওই মৃত মেয়েটিকে করাতের সাহায্যে কাটতে শুরু করল। কুচি কুচি করে ওর শরীরটাকে কেটে ওরা সেই টুকরোগুলোকে বস্তার মধ্যে পুড়ে ফেলল। এরপরে সেই বস্তার মুখটিকে শক্ত করে দড়ির সাহায্যে বেঁধে ওখান থেকে লাশটিকে নিয়ে বেরিয়ে এলো। বিকাশ বলল, দেখলি, বলেছিলাম না, শুকনো মরার শরীরে বেশি রক্ত থাকে না। অথচ যখন ওর সাথে সহবাসের সুখ নিচ্ছিলাম, তখন কিন্তু মনে হলো মেয়েটা জীবন্ত। জানিস, ওর শরীরটা একেবারে তুলোর মতো নরম ছিল। যখন জিভের সাহায্যে ওর গোটা শরীরটাকে স্পর্শ করছিলাম, তখন কিন্তু একবারের জন্যও মনে হলো না যে ওর শরীরটা মৃত। মনে হলো যেন মেয়েটা জীবিত অবস্থাতেই আমাকে সুখ দিচ্ছে। শঙ্কর বিরক্ত হয়ে বলে উঠল, উফ বিকাশ, এবারে চুপ কর। আমি আর কোনো কথা শুনতে চাই না। যা হয়েছে এখানেই ক্ষান্ত দে। এরপরে ভুলেও আর কোনোদিনও এই কথাগুলো মুখে আনবি না। আমরা দুজনে কোনোদিনও যে এমন কিছু করেছিলাম, এটা একেবারেই আমাদেরকে ভুলে যেতে হবে। কিন্তু জানিস তো, পাপ কোনোদিনও কাউকে ছাড়ে না। আমার মন বলছে এর জন্য আমাদেরকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুই মিলিয়ে নিস, চরম শাস্তি ভোগ করতেই হবে। আমরা কোথাও গিয়ে নিস্তার পাবো না। আমি জানি না কেন ওই চোখের চাউনিটা এখনো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার পরিষ্কার মনে হচ্ছিল মেয়েটা যেন আমাকে হুমকি দিচ্ছে। ঠিক এইভাবেই সে আমাদেরকে শেষ করতে ফিরে আসবে। এই তুই থাম তো। মরা নাকি জ্যান্ত হয়ে ফিরবে, মরা নাকি ভূত হবে, তারপরে সে নাকি তার প্রতিশোধ নিতে আসবে। যদি আসেও, তাহলে যে ওকে মেরেছিল তার ঘাড় মটকাবে, তোর বা আমার নয়, বুঝলি? ছাগলের মতন কথা বলে। আমরা ওর মৃত শরীরটাকে ভোগ করেছি, ওকে নয়। এতে পাপ লাগবার কোনো ব্যাপার নেই, বুঝেছিস? বিকাশের কথাগুলো শঙ্করের কানে গেলেও ওর মনের মধ্যে থাকা ভয়ের প্রভাবটা ক্রমে বেড়েই চলল। ও কিছুতেই এই পাপের ফল ভোগের ব্যাপারটাকে সেদিন উড়িয়ে দিতে পারছিল না। বারে বারে মনে হচ্ছিল ও জেনে শুনে একটি মেয়ের সর্বনাশ করেছে, আর তারপর তাকে মেরে ফেলেছে। মৃত মানুষকে দুবার করে মেরেছে ওরা। এর শাস্তি আরো আরো অনেক ভয়ঙ্কর হতে চলেছে। মৃত তো কি আছে, তবুও তো সে একটি শরীর। এই অপরাধের শাস্তি যে আরো চতুর্গুণ হতে চলেছে, সেটি ভেবেই শঙ্করের গলা শুকিয়ে আসতে শুরু করল। ওই ঝড় জলের রাতে মেঘের গর্জনের মধ্যেই ওরা নিজেদের কাজ সেরে ফেলল। ওই বস্তাটিকে ছুঁড়ে ফেলে দিল গ্রামেরই এক প্রত্যন্ত ডোবার ভিতরে, যেখানে কেউ যায় না, যেখানে কারুর কোনো চলাচল নেই, লোকজনের কোনো উপস্থিতিও নেই। বিকাশ বলল, ব্যাস, কাজ খতম। মনের মধ্যে যত রকম ভয় রয়েছে সেগুলো এবার ঝেড়ে ফেল। এত ভয় পেয়ে কাজ কি? এবারে আমাদেরকে নিজের স্বাভাবিক জীবনে ফিরতে হবে। ভুলেও আর কিছু মনে রাখবার কোনো প্রয়োজন নেই।
মরা কোনোদিনও কথা বলে না। মনে থাকবে আমার কথাটা? বিকাশ ও শঙ্কর সেদিন যে কাজ করেছিল সেই পাপের ভার যে আরো চরম ভয়ঙ্করভাবে তাঁদেরকে ভোগ করতে হবে কে জানত। সময় যত এগোতে শুরু করল, পরিস্থিতি আরো প্রতিকূল হতে শুরু করল। এর পরের ঘটনাক্রমগুলি ছিল আরো মারাত্মক। বিষয়গুলি নিয়ে কোনো উচ্চবাচ্য হয় না। লাশটির বিষয়ে কেউ তাঁদেরকে কোনো কথাও বলতে আসে না। বিকাশ একদিন শঙ্করকে ডেকে বলে, দেখ, বলেছিলাম না কিছুই হবে না। আরে বাবা, মানুষের জীবনে তো কত রকমের অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকবার প্রয়োজন পড়ে। এটাও ধরে নে সেরকমই একটা অ্যাডভেঞ্চার ছিল। আমাদেরও একটা বিচিত্র অভিজ্ঞতা হলো। দারুণ লেগেছিল, কি বল? আমার তো মনে হয় জ্যান্ত মানুষের থেকে মৃত মানুষের সাথেই সহবাস করাটা বেশি আনন্দের। কোনো জবাবদিহিও করতে হয় না, আর মেয়েটা চুপচাপ সবটা সহ্যও করে নেয়, চিৎকারও করে না। নোংরামিটা এবার বন্ধ কর বিকাশ, আমি আর এসব কথা শুনতে চাই না। তুই থাক এরকম একটা নোংরা জীবন নিয়ে। আমি চললাম শহরে পড়াশোনা করতে। কবে ফিরবো জানি না, যদি ছুটি পাই তবেই আসব, নচেত আসতে পারবো না। সেদিন বিকাশের সাথে শঙ্করের দেখা হওয়ার পরেই শঙ্কর কয়েকদিনের মধ্যেই কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয়। সেখানে টানা 1 বছর মেডিকেলে পড়াশোনা করে কয়েকদিনের ছুটিতে গ্রামে ফিরে আসে। আসবার পরে সিদ্ধান্ত নেয় গ্রামের হাসপাতালে থেকেই সে তার প্র্যাকটিসের কাজ চালিয়ে যাবে। শঙ্করকে দিলীপবাবু বললেন, এটা কি ঠিক হবে শঙ্কর? এখানে তো আধুনিকীকরণ বলতে একেবারেই কিছু নেই। তার চেয়ে শহরেই থেকে এই প্র্যাকটিসের কাজটা করলে ভালো হতো না? না বাবা, আমি তো 1 বছর সেখানে পড়াশোনা করেছি, এখানেই প্র্যাকটিস করি। শুধু সেমিস্টারগুলো শহরে গিয়ে দিয়ে আসবো। পড়াশোনার পাশাপাশি এখানে ডাক্তারিটাও শেখা হয়ে যাবে, হাতে হাতে সবটা করে ফেলতে পারবো। দিলীপবাবু শঙ্করের সিদ্ধান্তে রাজি হয়ে যান। তিনি এই বিষয়ে আর কোনো কথাই বাড়ালেন না। সময় অতিবাহিত হয়ে যেতে থাকে, কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটে যেটির পরে সকলের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়। বিকাশের মৃত্যু খবর পেয়ে গ্রাম একেবারে তোলপাড় হয়ে যায়। খবরটি শঙ্করেরও কানে পৌঁছায়। সে সাথে সাথে বিকাশকে দেখতে গিয়ে দেখে বিকাশের শরীরটা উলঙ্গ অবস্থায় খাটের উপর পড়ে আছে। পাশে রয়েছে একটি ধারালো করাত। সেই করাতটা নজরে পড়তেই শঙ্করের শির দাঁড়াবে, হিমেল রক্তের স্রোত বয়ে যায়। এই করাতটা এখানে এলো কি করে? এটা তো আমরা দুজনেই সেদিন ওই ডোবার মধ্যেই ফেলে দিয়ে চলে এসেছিলাম। এটাতে তো জং ধরে গেছে। শঙ্কর দেখে বিকাশের যৌনাঙ্গটি কেউ করাতের দ্বারা কেটে ফেলেছে, আর সেই কারণে রক্তপাত হয়ে মৃত্যু হয়েছে বিকাশের। এত নৃশংসভাবে বিকাশকে কে মারতে পারে? ওই মেয়েটির পরিবারের কেউ বদলা নিল না তো? কিন্তু সে এসবের খবর জানবে কি করে? সেদিন তো ঝড় বৃষ্টির রাত ছিল। আমার যতদূর মনে আছে ওইখানে সেদিন আমি আর বিকাশ ছাড়া তো আর কেউ ছিল না। তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? আর এত ছেলে থাকতে শেষে বিকাশকেই শেষ করলো সে, তাও আবার এইভাবে। বিকাশের যৌনাঙ্গটাই কেটে ফেলল। এত ভয়ঙ্করভাবে কে মারতে পারে তাকে? বিকাশ কোনোদিনও এমনভাবে আত্মহত্যা করতেই পারে না, তাও আবার ওই করাতটা নিয়ে এসে। সেদিনকার কথাগুলো যেন আবার মনে পড়ে যাচ্ছে। প্রতিটি স্মৃতি যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। তাহলে কি মরা ফিরে এসেছে? মরা কথার জবাব দিয়েছে এইভাবে? নিজের প্রতিশোধ পূরণের জন্যই কি তবে সেই মেয়েটির আত্মা অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এই গ্রামেরই আনাচে কানাচে? আমাদের এই গ্রামের মধ্যে ওর মৃতদেহটিকে রাখাই উচিত হয়নি। গ্রাম থেকে দূরে কোথাও ফেলে আসা উচিত ছিল।
কিন্তু কিন্তু বিকাশের সাথে যা ঘটল, এরপরে আমি কি করব, কি বলবো, কিছুই বুঝতে পারছি না। যে গ্রামের বাদবাকি লোকেদের কাছেও বিষয়টা এই রহস্যময় রূপেই প্রকাশ পেতে শুরু করল। তারা সকলেই বিকাশকে একজন দুশ্চরিত্র ছেলে বলে জানতেন। ফলে তাঁর যে গোপনে অনেক শত্রু থাকবে সেই বিষয়ে কারোরই কোনো সন্দেহ ছিল না। কিন্তু হঠাৎ করেই বিকাশের এই মৃত্যু সকলের মনের মধ্যে, বিশেষ করে শঙ্করের মনের মধ্যে আশঙ্কার পারদটাকে আরও বাড়িয়ে দিয়ে গিয়েছিল। বিকাশের সাথে শেষ দেখাটুকুও করতে পারেনি সে। ফলে মৃত্যুর পূর্বে বিকাশের মানসিক স্থিতি ঠিক কী ছিল সেই বিষয়েও কোনো কিছুই জানতে পারল না শঙ্কর। বিকাশের শরীরটিকে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠালো, কিন্তু কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না। কিভাবে তার মৃত্যু ঘটেছে, কে মেরেছে, এসবের উত্তর হিসেবে কেবল এইটুকুই সামনে এলো যে কোনো ভয়ঙ্কর কিছুকে দেখেই নাকি বিকাশের দম আটকে মৃত্যু ঘটেছিল। কিন্তু ওর শরীর থেকে অঙ্গটা কেটে ফেলল কে তবে? এই বিষয়টির খোলাসা সম্ভব হল না। বিকাশের সৎকারের কাজ সম্পন্ন হয়ে গেল। শঙ্কর গ্রামীণ হাসপাতালে নিজের কাজ নিয়ে এগিয়ে চলল। এরপরে আরও 6টা মাস কেটে গেছে। শঙ্করের মনে হলো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। মনের মধ্যে ঘুরপাক খেতে থাকা ভয়টাও ততদিনে কেটে গেছে। কিন্তু কথায় বলে, যখনই আমরা নিশ্চিন্ত অনুভব করার চেষ্টা করি, যখনই আমরা মনে করি যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ঠিক সেই সময় ঈশ্বর যেন আমাদের বিধির লিখনকে একেবারে বদলে দেন। তখন দেখা যায় যতক্ষণে আমরা ঈশ্বরের হাজির করা প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছি, তার আগেই ঈশ্বর আমাদের উদ্দেশ্যে নতুন প্রশ্ন এনে হাজির করেছেন। শঙ্করের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। একদিন অপারেশন থিয়েটারে ঢোকবার সময় একজন বৃদ্ধ লোক শঙ্করের হাতে পায়ে ধরে বললেন, আমার মেয়েটা বিষ খেয়েছে ডাক্তারবাবু, শহরে নিয়ে যাওয়ার সময় নেই বলে এখানে ভর্তি করেছি। আপনি তো বলতে গেলে দেবতা, আপনার হাতে সকলে বলে নাকি জাদু আছে। দয়া করে আমার মেয়েটারে সুস্থ করে দিন না ডাক্তারবাবু, দয়া করে আমার মেয়েটারে সুস্থ করে দিন। বৃদ্ধ লোকটির মুখের দিকে তাকাতেই শঙ্করের চোখ ছলছল করে উঠল। সে বলল, আমি তো জুনিয়র ডাক্তার, প্র্যাকটিস করছি, তবে সিনিয়র ডাক্তার রয়েছেন, তার সাথেই কাজ করব। আমি চেষ্টা করব সবটা দিয়ে আপনার মেয়েকে বাঁচানোর, একেবারে চিন্তা করবেন না। এই কথাগুলো বলেই শঙ্কর ঘরের ভিতরে চলে যায়। এরপরে ওই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। অপারেশন শুরু হয়। অপারেশন করতে করতেই হঠাৎ শঙ্করের নজর পড়ে সামনের দরজাটির দিকে। সেখানে চোখ যেতেই সে দেখতে পায় সারা শরীরে রক্ত মেখে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি। 1 বছর আগে যাকে কুচি কুচি করে কেটে সে আর বিকাশ মিলে ডোবার মধ্যে ফেলে দিয়েছিল, সেই মেয়েটিকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শঙ্করের মুখ থেকে চিৎকার বেরিয়ে যায়। সাথে সাথে সিনিয়র ডাক্তারটি বলে ওঠেন, কি করছেন কি আপনি? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক নেই নাকি? মেয়েটি তো বেডেই মরে যেত। আপনি সরুন এখান থেকে, সরুন। কে যে সব জুনিয়র ডাক্তারদেরকে এখানে পাঠায় কে জানে। শঙ্কর চিৎকার করতে থাকে, না না, আমি কিছু করিনি, এদিকে এক পাও এগোবে না, খবরদার, আমি বলে দিচ্ছি এদিকে আর। সিনিয়র ডক্টর আবার বলে ওঠেন, আমি কিন্তু বলে দিলাম। আপনার মাথা ঠিক আছে তো? ওই দিকে তাকিয়ে কার সাথে কথা বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? শঙ্করের চোখের সামনে সবটা কেমন যেন ঝাপসা হয়ে আসতে থাকে। সে শুধুমাত্র ওই মেয়েটিকেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, আর দেখে সেই মেয়েটি রক্ত মাখা শরীরটিকে নিয়ে এগিয়ে আসছে তার দিকে। তার হাতে রয়েছে সেই ধারালো করাতটা। মেয়েটি তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ভেবেছিলিস মরা শরীরটাকে নোংরা করে ফুর্তি লুটবি? আয় আয়, এবার আমার কাছে আয়। সেদিন তো আমাকে অতৃপ্ত অবস্থাতেই
রেখে চলে গেলি। তোর বন্ধুর থেকেও বেশি আমার তোর শরীরের স্পর্শটা ভালো লেগেছিল। আমি তো চেয়েছিলাম আরো অনেকক্ষণ ধরে তোর সাথে থাকতে, তোর সাথে সহবাস করতে, কিন্তু তুই তো সেই সহবাসের সুখ না দিয়েই ভয় পেয়ে আমার শরীরটাকে ছেড়ে দূরে সরে গেলি। সেই থেকে আমি তোর অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছি। তোকে না পেলে যে আমার শান্তি নেই। সেদিন তুই আমাকে পাওয়ার জন্য ছটফট করছিলি না, আর আজকে আমি তোকে পাওয়ার জন্যে ছটফট করে চলেছি। হায় হায় বলছি, এই শরীরটাকে তো তুই পেতে চেয়েছিলিস। কিরে, ঠিক বলিনি? পেতে চাসনি তুই? পেতে চেয়েছিলিস তো? আজকে তাহলে আজকে পিছিয়ে যাচ্ছিস কেন? জানিস, করাতের দ্বারা একটা শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করলে কেমন লাগে? প্রতিটা শিরা ধমনী যখন ওই ধারালো অস্ত্রের আঘাতে কাটতে থাকে কতটা যন্ত্রণা হয় জানিস? কিরে বল, জানিস? না না, এটা হতে পারে না। একটা মরা শরীরে করাত চালালে তার আবার কিসের যন্ত্রণা, কিসের বেদনা? তার শরীরটাকে নিয়ে যাই করা হোক না কেন, কিসের পাপ, কিসের পুণ্য, এইসব কিছুই হয় না। তোমাকে যারা মেরেছিল তাদের কাছে গিয়ে নিজের প্রতিশোধ নাও। এখানে কেন এসেছো? আমরা তো সেদিন তোমার মৃত শরীরটাকে ভোগ করেছিলাম, তাতে তো তোমার কোনো ক্ষতি হয়নি। মেয়েটি নগ্ন অবস্থাতেই হাসতে শুরু করল। জোরে জোরে হাসতে থাকলো সে। সেই অট্টহাস্যের শব্দ ফেটে পড়তে লাগলো চারিদিকে। সিনিয়র ডাক্তারটি কিছুই বুঝতে পারলেন না। তিনি অপারেশনটি অর্ধেক অবস্থাতেই ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন। দরজাটা হাট করে খোলাই পড়ে রইল, কিন্তু শঙ্করের ওই পাগলামির কারণ কেউ কিছু খুঁজে বার করতে পারল না। হাসপাতালে উপস্থিত প্রায় সকলেই ঢুকে এলেন ঘরে। ওই প্রেতিনীর অট্ট হাসি এবং তার সমস্ত কথাগুলি কেবলমাত্র শঙ্কর একা শুনতে পাচ্ছিল। সেই আওয়াজ অন্য কোনো মানুষের কানে পৌঁছচ্ছিল না। তোরা সেদিন ওই মৃত মেয়েটার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলিস, হ্যাঁ? মেয়েটা মৃত ছিল বলে সে চিৎকারও করতে পারেনি, কারোর কাছে সাহায্যও চাইতে পারেনি। তাই মনের আনন্দে তোরা সেদিন তোদের স্বাদ মিটিয়ে নিয়েছিলিস। না না, তুমি আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। আমায় বাঁচাও, আমায় বাঁচাও কেউ। ও এখানে ফিরে এসেছে। আমি এবারে কি করব? শঙ্করের এইরূপ পাগলামির কারণ কেউ বুঝে উঠতে পারল না। এমন সময় সেই অশরীরী আবার চিৎকার করে বলল, কেন? তোরাই তো বলতিস মরা মানুষ আবার কথা বলতে পারে নাকি? মরা মানুষ ফিরে আসতে পারে নাকি? মরা মানুষ তো তার শরীরের প্রতি আর কোনো মায়া রাখে না। রাখে রাখে, যতক্ষণ শরীর থাকে ততক্ষণ মায়া থাকে, আর যখন শরীর থাকে না তখনও থাকে। আগুনে পুড়ে ছাই না হওয়া পর্যন্ত শরীরের প্রতি মায়া থেকেই যায়। শরীরকে কোনো দিনও নিঃশেষিত করতে পারা যায় না। একটা মেয়ের আবরু নিয়ে খেলেছিস তোরা, সেই মৃতই হোক বা
মৃত, তার সম্মান হানি করবার অধিকার তোদেরকে কে দিয়েছে বল? কে দিয়েছিল? নিজের মা বোনের কথা একবারও মনে পড়লো না তোদের? সুন্দরী একটা মরাকে পাওয়ার সাথে সাথেই বাকি নোংরা পুরুষদের মতন সুখ ভোগের লিপ্সা জেগে উঠল তোদের। এবারে তোকেও সেই সুখ ভোগ করাবো আমি। করাত দিয়ে শরীরটাকে চিল্লে কতটা কষ্ট হয় উপভোগ করতে হবে তোকে। নিজের হাতে তোদেরকে শাস্তি দেব আমি। শঙ্করের সামনে ছিল একটা ধারালো ছুরি। ও না চাইতেও কেউ যেন জোর করে ওর হাতটাকে সেই ছুরির দিকে নিয়ে গেল। এরপর সে ওই ছুরিখানা নিজের হাতে তুলে নিল, আর তারপরে ওই প্রেতিনীর অঙ্গুলি হিলনে একের পর এক অঙ্গের ওপর ছুরি চালাতে থাকলো শঙ্কর। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। সেই রক্ত ছিটকে মানুষের চোখে মুখে গিয়ে লাগলো। শঙ্কর একে একে নিজের গায়ে থাকা সমস্ত জামা কাপড়গুলো সকলের সামনেই খুলতে শুরু করলো। সকলে হা করে কেবল দেখতে থাকলো সেই অস্বাভাবিক দৃশ্য। কারুর কিছু করার ক্ষমতা ছিল না। এমনটাও যে ঘটতে পারে এটা কেউ ভেবেই পেল না। এরপরে শঙ্কর ওই ছুরির সাহায্যে নিজের পেটটাকে একেবারে ফালা ফালা করে ফেলল। নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে এলো। এখানেই শেষ নয়, হাতের ও পায়ের সমস্ত শিরাগুলিকে ছুরি দিয়ে কেটে কেটে রক্ত বার করতে শুরু করলো সে। বুকটাকে চিরে সেখান থেকে হাত ঢুকিয়ে বার করে আনলো তার নিজের হৃৎপিণ্ডটিকে, আর তারপর সেটিকে সকলের সামনে নিজেই কামড়ে কামড়ে খেতে শুরু করলো। তার শরীরে যেন কোনো ব্যথা বেদনা যন্ত্রণা নেই। মহা আনন্দে সে তার নিজের শরীরের সাথে এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। ওই অশরীরীয়কে যা যা বলছিল ও ঠিক তাই তাই করে গেল। জীবিত অবস্থাতে নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করলে ঠিক কিরকম যন্ত্রণা অনুভব হয় হয়তো সে বুঝতে পারছিল, কিন্তু সেই যন্ত্রণা সে বাইরে কারোর কাছে প্রকাশ করতে পারল না। এরপর সকলের সামনে ধপাস শব্দ করে পড়ে গেল শঙ্করের নিথর দেহটা। শরীরের প্রতিটি অঙ্গকে কেটে ফেলেছিল সে। নিজের মাংস ছিঁড়ে নিজেই খেতে খেতে দমটা বেরিয়ে গেল তাঁর। গোটা ঘরটা রক্তে একেবারে ভেসে গিয়েছিল। শঙ্করের বাবা শঙ্করের ওই অবস্থা দেখে সাথে সাথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কেন ঘটল, কিসের থেকে এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তার, এসবের হদিশ কেউ কোনোদিনও পায়নি। ওই অশরীরী তার অন্তিম প্রতিশোধ নেওয়ার অপেক্ষাতেই যে এতকাল গ্রামে ঘুরে বেরিয়েছিল, সেটি শঙ্করের ওই নৃশংস মৃত্যুই প্রমাণ করে দিচ্ছে। এই জন্যই বলে পাপ পাপই হয়, সেটি কারোর সামনে অথবা কারোর অগোচরেই হোক না কেন শাস্তি পেতেই হয়। পাপ কোনোদিনও নিজের বাপকেও ছাড়ে না।